কফি হাউজের সেই আড্ডাটা জার্নি নেই। কে বলেছে নেই? আলবাত আছে, কিন্তু মানুষের এমন মুখোমুখি বসে আড্ডা দেওয়ার সময় নেই। এখন আছে মেসেঞ্জার আর হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানেই বৃদ্ধাঙ্গুল খাটিয়ে মেসেঞ্জিং করে চলে। 1990 ক্যাফে। কনভেকশন ওভেন থেকে পেলিস্ট্রি ট্রে বের করতে করতে ভাবছে ফরহাদ। হাতে ওভেন গ্লাভস, গাঢ় নীল রঙের টার্টেল নেক পুল ওভার, সোয়েটারের উপর কালো অ্যাপ্রনটা অনবদ্য লাগছে। কিছুক্ষণ পূর্বেই এক বৃদ্ধা কফি খেতে এসে প্রশংসা বাক্য ছুড়ে দিয়েছিলেন ফরহাদের দিকে। বলেছিলেন, তোমাকে দারুণ লাগছে ইয়াং শেফ। কথাটি পুনরায় স্মরণে আসবা মাত্রই আনমনে লঘু হাসল। পুনরায় আরেকটি কনভেকশন ওভেন থেকে চকলেট কুকিজ বের করে বাইরে রাখলো। পেস্ট্রিগুলোর ওপর ছিমছাম ফোস্টিং করে গ্লাস ডিসপ্লে কেসে রেখে দিল। আপাতত তার কাজ শেষ। শাহেদ এসে স্যান্ডউইচ বানাবে। ফরহাদ অ্যাপ্রন খুলে সাইডে রেখে কফি শপের দেয়ালে ঝুলিয়ে রাখা গ্রে বোর্ডে মার্কার দিয়ে লিখল, কফি হাউসের সেই আড্ডাটা আজও আছে। এক ভদ্রলোক মুখের সামনে ধরে রাখা নিউজ পেপার সরালেন। এখানে নবীনদের চেয়ে প্রবীণরা আসতে বেশি পছন্দ করেন। তাদের ভাষ্যমতে এই জায়গায় নাকি তাদের পুরনো দিনের স্মৃতিকে স্মরণ করায়। দেয়ালে কোনো চাকচিক্য নেই, দু কয়েকটা পেইন্টিং, সাথে কাঠচাঁদ চেয়ার টেবিল। বিশেষ প্রাধান্য দেওয়া হয়েছে নিউজ পেপার আর ম্যাগাজিনকে। ছবি তোলা সম্পূর্ণ নিষিদ্ধ 1990 ক্যাফেতে। এমনকি টেলিভিশনও নেই। ফরহাদের লেখাটি দেখে বললেন, বেশ লিখেছ, কফি হাউসের আড্ডা আজও আছে, শুধু একটু সময় বের করে নিলেই হয়। ফরহাদ বিনম্র স্বরে বলে, জি আঙ্কেল। ভদ্রলোক কফিতে চুমুক দিয়ে বলতেন, কফিটাও সেরা। ফরহাদ মোলায়েম হেসে জবাব দেন, ধন্যবাদ, আবার আসবো এখানে। কফি কিন্তু তোমাকেই বানাতে হবে। জি অবশ্যই, এটাই তো আমার কাজ। বিকেল 5টার পর যে কোনো দিন চলে আসবেন, বান্দা হাজির থাকবে ইনশাল্লাহ। ভদ্রলোক ক্যাশ কাউন্টারে বিল মিটিয়ে চলে গেলেন। তখনই শাহেদ আর সামির এসে হাজির হলো। শাহেদ স্যান্ডউইচ বানাতে এক্সপার্ট, আর ফরহাদ পেস্ট্রি, কুকিজ আর কফির দায়িত্বে। সামির আসে শুধু আড্ডা দিতে। তাদের পিছু পিছু হেলে দুলে নিশি রাত্রি আর রেশমাকেও আসতে দেখা গেল। ফরহাদ স্বস্তির নিঃশ্বাস ফেলে নিঃশব্দে, এরা থাকলে আর বোর হতে হয় না। পাগের মতো কিচিরমিচির করে মাতিয়ে রাখে পুরো ক্যাফেটাকে। এসে মিউজিক প্লেয়ার অন করলো সামির। তার এই ছাড়া আর কোনো কাজ নেই। জয়িতা গানটি বেজে ওঠে পুরো ক্যাফে জুড়ে। হাতে নিয়ে পোস্ট কার্ড খুঁজে যাই ঠিকানা, শুধু বেড়ে যায় ভয়েস। জয়িতা। মাঝরাতে বেজে ওঠে ক্লান্ত টেলিফোন আর ইনবক্সের মিথ্যে অনিতা। এই শহরের মিথ্যে কথার হিরে সত্যি এখনো আছে নোনা ধরা দেয়ালে। মৃত কবিরা, নিরুত্তক জয়িতা। লাইনগুলো তো মনোনিবেশ করে ফরহাদের মস্তিষ্ক চলে ওঠে। টেলিফোন আর ইনবক্স দুটো শব্দ যেন শিরিন নামক মেয়েটিকে ইঙ্গিত করছে। হ্যাঁ, তার কাছে শিরিনের নাম্বার আছে। সেই তো কল করেছিল গতকালকে তাকে আজিমপুরে নামিয়ে দেওয়ার পর। ছোট্ট করে ধন্যবাদ আর জ্যাকেট ফিরিয়ে দিয়ে পালিয়েছে মেয়েটা। আজ ফরহাদ ক্লাসেও যেতে পারেনি, ব্যাংকে গিয়েছিল। ইনস্টলমেন্ট পরিশোধের তারিখ ছিল আজ। ব্যাংক থেকে 3 লক্ষ টাকা লোন নিয়েছে এই ক্যাফের জন্য। 1 লক্ষ টাকা শাহেদ আর সামির মিলে পরিশোধ করেছে, যেন অতিরিক্ত ইন্টারেস্ট দিতে না হয়। ফরহাদ ঠোঁট দাঁতের নিচে পিষে ভাবল, শিরিন কি আজ ক্লাসে তার জন্য অপেক্ষা করেছিল? এসেছিল ক্লাসে, বই আনতে বলা হয়েছিল তাকে। আপনা আপনি ফরহাদের মুখ ফুটে বেরোলো, দেখ, সামিরের খোঁজাখুঁজি করার স্বভাব আছে। তার টার্গেট হচ্ছে রেশমা, যে কিনা এই মুহূর্তে ফোন কলে ব্যস্ত। হবু স্বামীর ফোন এসেছে সুদূর মালয়েশিয়া থেকে। সামির দুষ্ট চোখে তাকালো ফরহাদ আর শাহিদের দিকে। তারা সামিরের এই নজর হালুয়াই বোঝে। ফরহাদ গুরুত্বহীন রইল। শাহিদ নিঃশব্দে ইশারা দিল কোনো কাণ্ড যেন না ঘটানো হয়। কিন্তু কে শোনে কার কথা? রেশমা ফোন রাখবার সাথে সাথে বলে ওঠে, কিরে ইমোওয়ালি,
তোর স্বামী বিদেশ থেকে ফিরবে কবে? রেশমা মন মুখে জবাব দিল, হোয়াটসঅ্যাপ আর মেসেঞ্জারের যুগে আমি ইমো কেন ইউজ করব? স্বামী ঠাট্টার সুরে বলে, ইমো প্রবাসীর বউদের একমাত্র সঙ্গী, এত স্মার্ট হোস না, ইমো চালাবি। তোর হিংসা হয় তাই না? আমার হবু স্বামীকে বিদেশে থাকে, আমাকে বিদেশি গিফট পাঠায়, তাই তোর হিংসা হয়? বয়ে গেছে আমার। নিশি বাদ সাধলো দুজনের মধ্যে, কালো ফ্রেমের চশমা ঠিক করে বলল, পুরুষ জাতির আর আছেই কি, শুধু মিষ্টি মিষ্টি কথা, ভরি ভর্তি হিংসে, ভুলে হলে মেয়েদের নিচের করে দেওয়া, এরপর ছুঁড়ে ফেলে দেওয়া। বেটা লোক এই কারণে আমার অপছন্দের তালিকায় শীর্ষে। চরম পুরুষ বিদ্বেষী নারীর এরূপ কথা নতুন নয়। মেয়েটি রসকসীন একেবারে, যেন পৃথিবীর সকল পুরুষ তার হাতে ছাই দিয়েছে। শাহেদ কফির কাপ হাতে নিয়ে বলল, মানুষকে কামড়াই কুকুর, আর তোকে বোধহয় পুরুষ কামড়েছে, এই কারণে পুরুষ জাতির প্রতি তোর এত আক্রোশ। রাত্রি প্রশ্ন করে বসে, তুই কি ছেঁকা খেয়েছিস কোনোভাবে? কোনো পুরুষ কি তোকে গিচ মেরে চলে গেছে? আমার সাথে শেয়ার করতে পারিস বিষয়টা, আমি সলিউশন দেওয়ার চেষ্টা করব। নিশি দু হাত একত্রিত করে বলল, ক্ষমা কর বোন, তোর নিজের বাপ তোকে জোর করে বিয়ে ঠিক করে ফেলেছে, এই সমাধান বের করতে পারলি না, আর আমার সমস্যার সমাধান দিবি? আমি কোনো ছেঁকাটা খাইনি ভাই, কিন্তু দেখেছি পুরুষদের অবস্থা জঘন্য। রেশমা বলল, এভাবে বলিস না, সব পুরুষ এক হয় না, তোদের দুলাভাই বেশ ভালো মানুষ। স্বামীর খট করে বলে ওঠে, রাজু ভাস্কর্য সরিয়ে তোর স্বামীর ভাস্কর্য বানিয়ে ফেলি, কি বলিস? এমন নমুনা সবার দেখা উচিত। উড়ন্ত চর খেয়ে পড়ল কাঁধে, এরপরও নির্লজ্জের মতো হাসছে সামির। শাহেদ বলল, আমরাও পুরুষ, নিশিকে আমাদের গ্রুপ থেকে লাথি মেরে আউট করা উচিত। নিশির রাগান্বিত সুরে বলল, একবার আয় লাথি দিতে, তো ঠ্যাং ভেঙে পেটে ঢুকিয়ে দেও হারামজাদা। এদের মতবিরোধে নীরব ফরহাদ, কারো কথাই কানে প্রবেশ করতে পারছে না এই মুহূর্তে। বৃদ্ধাঙ্গুল অনবরত চলছে ফোনের স্ক্রিনে, কল লগ থেকে সময় আর দিন অনুযায়ী অজ্ঞাত নাম্বারটি বের করা এখন অতি জরুরি। কেন জরুরি সেই প্রশ্ন একবার মস্তিষ্কে এলেও পাত্তা দেয়নি ফরহাদ। অবশেষে নাম্বারটি পেল, স্বস্তির নিঃশ্বাস ফেলে সামনের দিকে তাকিয়ে প্রশ্ন ছড়ে, তোর আজ ক্লাসে গিয়েছিলি? নিশি জবাবে বলল, আমি গিয়েছি। ফরহাদ কখনোই সরাসরি জিজ্ঞেস করবে না শিরিন এসেছিল নাকি, তারা শিরিনকে বোধহয় চেনেই না। আমতামতা করে প্রশ্ন করল, কেমন স্টুডেন্ট ছিল আজ ক্লাসে? তোরা ব্যতীত সবাই ছিল। ধ্বনি উচ্চারণ করে ফরহাদ কাউকে নিজের অভ্যন্তরের চিন্তার অনুভব করতে দিল না। অভিব্যক্তি একেবারেই স্বাভাবিক। ঘড়ির দিকে চেয়ে দেখলো ঘড়ির কাঁটা এসে থেমেছে ঠিক 7:00 একটা কল অথবা টেক্সট করা উচিত। ভাবতে ভাবতে ক্যাফেতে মানুষের ভিড় বাড়তে শুরু করে। শাহেদ ও সামির ওই ফরহাদকে কাজে সাহায্য করে, তারাও একে একে লেগে পড়ল কাজে। নিশি, রাত্রি আর রেশমাও 8টার পূর্বে রওনা হয়ে গেল। রাত্রের দিকে তাপমাত্রা আরো নেমেছে, 16 থেকে 18-র মাঝামাঝি ছিল এই কয়েকদিন। আজ শীত তার শীতলতা আরো বৃদ্ধি করে। ওয়েদার ফরকাস্টে 14°C দেখাচ্ছে। হিমেল হাওয়া শিরিনের মনে শান্তি ছড়াচ্ছে, বুক চিরে বেরিয়ে আসছে উষ্ণ নিঃশ্বাস। এই মৌসুমকে অতিরিক্ত ভালো লাগার কোনো কারণ নেই। কিছু জিনিস অনর্থকভাবেই রোমাঞ্চিত অনুভব করায়। এই ঋতু নিয়ে দিনভর ভাবলেও কম হয়ে যাবে। তার আগমন হয় স্বল্প সময়ের জন্য, এসে দোলা দিয়ে ফের হারিয়ে যায়। যতদিন আছে ততদিন না হয় উপভোগ করে নেক, আবার আসবে বছর ঘুরে হাজিরা দিতে। উঠোনে আকাশ পানে চেয়ে মুগ্ধ হতেই মুঠোফোন বেজে ওঠে। শিরিনকে সচরাচর কেউ কল করে না, মাঝে মধ্যে মামা আর নানা ফোন করেন, সেটিও দিনের বেলা। রাত্রে কে কল করলো জানতেই ফোন হাতে নেয়, অজ্ঞাত নাম্বার। শিরিন দ্বিধাগ্রস্ত হয়ে ফোন রিসিভ করে বলে, হ্যালো, ফরহাদ বলছি। কেমন যেন নিশ্চুপ হয়ে গেল শিরিন, এত রাতে কল করলো কেন? ফরহাদ কোনো জবাব না পেয়ে প্রশ্ন করল, আজ ক্লাসে এসেছিলেন?
আপনাকে বই দেওয়ার জন্য খুঁজেছি, পাইনি। ফরহাদ আয়েশ করে বিছানায় শুয়ে পড়ল। এক রুমের ফ্ল্যাট, ব্যাচেলর থাকে। মাথার পেছনে এক হাত রেখে অন্য হাতে ফোন কানে চেপে আছে। জবাবে বলল, গতকাল বলেছিলাম আমি বই আবার ফিরিয়ে দেব। আমি নিতাম না, ফিরিয়ে দিলেও। অপেক্ষা করেছিলেন? হ্যাঁ, বই দেওয়ার জন্য। ও। হতাশ শোনালো ফরহাদের কণ্ঠ। শিরিন বুঝতে পারল অন্যভাবে অপেক্ষা করার কথা ছিল নাকি। ফরহাদ নিজ থেকে বলল, কাজে আটকে গিয়েছিলাম, তাই আসতে পারিনি, সরি। ইটস ওকে। ফরহাদ লম্বা করে ব্ল্যাঙ্কেট খুলে নিজেকে সম্পূর্ণ আবৃত করে ফেলে। বালিশ ও কানের মাঝে ফোন চাপা পড়েছে, হাড়ি নিঃশ্বাস ফেলল এক দফা। কি করে কথা এগোনো চায় বুঝে উঠতে পারল না, তবে তার কথা এগোতে ইচ্ছে করছে। শিরিনের শীতল কণ্ঠে বিস্তৃত কোনো বাণী শুনবার প্রবল ইচ্ছা জাগছে। আমি আপনাকে একটা কথা বলতে চাই। ফরহাদের ভ্রুদয় উঁচু হলো, সাথে সাথে বলল, হ্যাঁ বলুন না। এই ক্যাম্পাস, একই ডিপার্টমেন্ট, যেহেতু আমাদের দেখা হবেই। তবে গতকালকের বিষয়টা আমার পছন্দ হয়নি। ফরহাদ ভ্রু কুঁচকে জানতে চাইল, কোন বিষয়টা? বাইকে করে আসা। তো বাইকে আসে কি আপনার কোনো ক্ষতি হয়েছে? হয়নি, তবে বিষয়টা দৃষ্টিকটু। তখন জোর গলায় না করেননি কেন? এটাই সমস্যা, আমি না এই শব্দটি বলতে পারি না। কেন পারেন না? আপনার লাইফ, আপনার মন মোতাবেক চলবে। নিজের পছন্দ অপছন্দের প্রাধান্য দিতে জানেন না। শিরিনের মুখ ভার হয়ে আসে। মানুষের সাথে যোগাযোগ না করার ফল এসব। যে যেভাবে পারে, যা পারে তাকে দিয়ে করিয়ে নেয়। ফরহাদ বলল, চুপ কেন ম্যাডাম? কিছু না। আপনি কি কোনো জরুরি দরকারে কল করেছিলেন? তার খবর নেওয়াটাই জরুরি ছিল, এটাই কারণ কল করার পেছনে। তবে সেটি মুখে স্বীকার করল না ফরহাদ। সে নিজের এই অদ্ভুত কর্মকাণ্ডের পেছনের কারণ জানে, জেনেও অজানা রাখতে চাইছে। ফরহাদ বলল, দুঃখ প্রকাশ করতে কল করেছিলাম। আপনাকে অপেক্ষা করিয়েছি, তার জন্য ক্ষমা চাইতে কল করেছি। এসবের কোনো প্রয়োজন নেই। আপনি বড়ই ভুলো মনা। গতকাল কি বলেছিলাম, প্রয়োজন বানিয়ে নিতে হয়। আপনাকে প্রয়োজন বানাবো। ফট করে প্রশ্ন করে বসলো শিরিন। তার কথার ইঙ্গিত সেটি বোঝাচ্ছে, প্রশ্নটি না করলেই না। ফরহাদ হেসে ফেলে, বলে, সেটা আপনার ইচ্ছে। চাইলে বানাতে পারেন, চাইলে আরেক কাপ চায়ের সাথে পলাশের প্রান্তরে সময়কে অতিবাহিত করতে পারেন, চাইলে ঢাকেশ্বরের পথরে হাঁটতে পারেন, নীলক্ষেতের বইয়ের ভান্ডারে নিজেকে হারিয়ে আবারও খুঁজে নিতে পারেন। এমন কিছুই চাই না। চাওয়া উচিত ছিল, আরেক কাপ চা খাওয়া উচিত ছিল তার সাথে। ফরহাদ পাশ পরিবর্তন করলো, অন্য পাশে ঠিক ফোন একইভাবে রেখে বলল, আপনার কাছে যে বইটি আছে সেটি আমার প্রাক্তনের দেওয়া। তখন আমি সবাই ঢাকায় এসেছিলাম, ক্যাম্পাসেই সাক্ষাৎ হয়েছিল তার সাথে আমার। এরপর জোয়ান বয়সের রঙিন দুনিয়া, লাফিয়ে পড়েছিলাম প্রেম জোয়ারে। জানতাম না সেটি ছিল হাঁটা। আমার জন্মদিনে বইমেলায় নিয়ে গিয়ে আমাকে বইটি কিনে দিয়েছিল সে। ভালোই চলছিল দিনকাল। সাদা কালো শহরকে রংধনুর মতো রঙিন দেখছিলাম। সেটা আমার ভাগ্যের সহ্য হচ্ছিল না। এরপর খেলাম বড়সড় একটা ধোঁকা। মেয়ে ক্যাম্পাসের সিনিয়র বড় ভাইকে বিয়ে করে আমাকে বৃদ্ধাঙ্গুল দেখে চলে গিয়েছে। ধোঁকা খেয়ে বোকা না, বাঁকা হয়েছিলাম কয়েক মাস। ফেল করেছিলাম এক সাবজেক্টে। এই ধাক্কা সামলাতে না পেরে ভাবতে পারছেন কত বড় আহাম্মক ছিলাম আমি। যখন এই কষ্ট থেকে বেরিয়ে এলাম, নিচের গালে দুটো চড় দিয়েছি সবার আগে। শিরিন ঠোঁট টিপে হাসছে। হাসির আওয়াজ শোনা গেলেও ফরহাদ তার কথা থামায়নি। কিন্তু শেষ কথাটি আর হাসি অব্দি সীমিত ছিল না। শিরিন মুখ ফসকে বলে ফেলে, বেশ করেছেন। ফরহাদ খানিক অবাক হলো, বুঝলো তার মাঝেও একটা দুষ্টু সত্তার বসবাস আছে। সেদিন তাকে মিথ্যে বলেছিল, নিজেকে রূপা বলে পরিচয় দিয়েছিল, কিন্তু এই সত্তাটা আড়ালেই আছে। ফরহাদ জবাব দিল, ইয়া, আই নো, বাট থ্যাংক টু হার।
তার কারণেই এসব রাফ অ্যান্ড টাফ হয়ে গেছি। ভুল থেকে যদি ভালো কিছু হয় তাহলে ভুলই হলো, তাই আরো ভুল করতে চাই। যেমন হুম যেমন থাক, বাদ দিন। শিরিন আর জোর করলো না, তার জোর করে একেবারেই সাজে না, কিন্তু জানার ইচ্ছে ছিল তার কেমন ধরনের ভুল সে করতে চায়। মানুষের মন স্বভাবতই আগ্রহী অজ্ঞাত বিষয়ে। ফোন কানে চেপে আছে, বিদায় নেওয়ার দরকার। আগামীকাল আসছেন ক্যাম্পাসে, দেখি। ফরহাদ বলল, শুনেছি মিড টার্মের জন্য ওবায়দুল স্যার কিছু নোটস দেবেন, ডিপার্টমেন্ট গ্রুপ থেকে নিয়ে নেব। ফরহাদ দ্রুত ফোন স্পিকারে দিল, শিরিনকে বলল, 1 মিনিট হোল্ড করুন। সাথে সাথে ডিপার্টমেন্টের সিআরকে হুমকি দিয়ে মেসেজ করলো, ওবায়দুল স্যারের নোটস যেন কোনোভাবেই ডিপার্টমেন্টের গ্রুপে না দেওয়া হয়। যদি দিস তাহলে তোকে মেরে মাঠে খুঁটি দিয়ে রাখবো। গ্রুপে মেসেজ করে বল সবাই যেন আগামীকাল ক্লাসে উপস্থিত থাকে। ডু ইট নাও। যত দ্রুত লেখা সম্ভব লিখল ফরহাদ। কাজ হবে আশা করা যায়। সিআর ছেলেটি এমনিতেও ভীত প্রজাতির। ফরহাদ শিরিনের উদ্দেশ্যে বলল, আছেন? জি। আগামীকাল চলে আসবেন, যদি ইচ্ছে হয় তবেই আসবো। ইচ্ছে হলেই আসুন। রাখলাম। ভুল করে আমার বইটি বাড়িতেই রেখে আসবেন, যদি এই ভুল থেকে ভালো কিছু হয়ে যায়। ফরহাদ ফোন রাখলো। কথা বলার সব ধরনের খেই সে হারিয়েছে। একসময় খুব আলাপ চলতো ফোনে, আর এখন যেখানে কথা বলা দরকার সেখানে মুখ দিয়ে ভালো কোনো কথা বেরোচ্ছে না। বিরক্তিকর। ফরহাদ দেখলো অলরেডি ডিপার্টমেন্ট গ্রুপে মেসেজ চলে গেছে। সিআর ফরহাদের সাথে কোনো কথা বাড়ায়নি। ফরহাদ গ্রুপে গেল। শত শত স্টুডেন্টের ভিড়ে তন্ন তন্ন করে খুঁজতে লাগলো শিরিনের প্রোফাইল। অবশেষে পেয়েও গেল। বের করে বলল, শিরিন শারমিন ওরফে রূপা। অগণিক ভুলের রেজিস্টারে আরো একখানা বাড়তি ভুল জুড়ে দিলাম। শিশির ভেজা প্রতিটি প্রভাত মনোরম হবে তেমন কোনো কথা নেই। যেমন আজকের দিব্য বস্তু হলো চোখের জল ছড়িয়ে ক্যাম্পাসে যাওয়ার পূর্বে কত বাক্য শুনতে হয়েছে আপন চাচির মুখ থেকে। দেয়ালের অন্য পাশ থেকে চেঁচাচ্ছিলেন জোর গলায় সোয়া বেগম, আর শিরিনকে শুনিয়ে বলেছিলেন, আমার মেয়ের কুড়ির আগেই বিয়ে হচ্ছে, আর সেখানে পাশের বাড়ির অবস্থা দেখ। 25 বছর চলে, এখনো বিয়ের নাম গন্ধই নাই। মেয়েকে নাকি পড়ালেখা করাবে। আল্লাহর দিকে বাঁচি না, পড়া না ছাই, খুঁটি দেবে খুঁটি। চোখ বেয়ে ঘন ঘন পানি পড়ে শিরিনের। কান্না নামক জিনিসটা তার জীবনে কালে ভদ্রে আসে। কান্নার কোনো উপায় রাখেননি সোয়া বেগম। এ পৃথিবীতে মা মেয়ের মতো সুখী যেন আর কেউ নেই, কিন্তু আজ মায়ের চোখে অশ্রু বিন্দু দেখেছে শিরিন। হাতের পিঠ কপালে ঠেকিয়ে শুয়ে শুয়ে শুনছিলেন সেসব রুদ্র ভাষা। আড়ালে চোখ ভিজিয়েছিলেন। অবসন্ন মুখশ্রী নিয়ে বেরিয়েছেন সিরিজ ক্যাম্পাসের উদ্দেশ্যে। যাওয়ার পথে বেশ কয়েকবার আসমানের দিকে দৃষ্টিপাত করছিল। হয়তো খুঁজেছে কাউকে, হয়তো নিজের সৃষ্টিকর্তাকে। প্রশ্ন করতে গিয়েই নিশ্চয় হয়ে গেছে। ক্যাম্পাসে বাস এসে থামলো সদর দরজার সামনে। শিরিন নেমে ক্লাসের দিকে পা বাড়ায়। দূর করিডোরে দাঁড়ানো ফরহাদকে দেখতে পায়নি সে, কিন্তু ফরহাদ দেখেছে ধীমে পায়ে ক্লাসরুমের দিকে এখনো নীলিকাকে। আদমনে কক্ষ, ঠোঁটের কোণে হাসি ফুটছে। ফরহাদ দীর্ঘশ্বাস ফেলে সামির বলল, ক্লাসে আয়। এখন তো ক্লাসে ঢোকা চলবে না। ফরহাদ হুট করে পকেট থেকে নিজের ফোন বের করে বনিতা করলো সামিরের সামনে, যেন তার কোনো বিশেষ কল করেছে। ফরহাদ বলল, বাড়ি থেকে কল এসেছে, তুই যা, আমি আসছি। সামির অসন্তোষ প্রকাশ করে বলে, জায়গা রাখতে পারবো না বলে দিচ্ছি। সেটাই তো যাচ্ছি। করিডোরের শেষ প্রান্তের দিকে হাঁটতে হাঁটতে বলল ফরহাদ। সেটি সামিরের কর্ণগোচন হয়নি। সে চায় না জায়গা রাখা হোক তার জন্য, কিন্তু সেসব অভিমত নিতান্তই মুখে প্রকাশ করতে ইচ্ছুক নয় সে। মনের দোলাচল নিজের অনুধাবন করতে পারলেই হলো। বিশাল ক্লাসরুম জুড়ে ছাত্রছাত্রীদের কোলাহলে মুখরিত। প্রতিটি বেঞ্চে দখল হয়ে গেছে। ফরহাদের বন্ধুমহলের দৃষ্টি দরজার দিকে। নিশি বলল, হাতারাম এখনো আসছে না কেন?
এখনো স্কুল জীবনের কিছু অভ্যাস রয়ে গেছে। সবাই একসঙ্গে বসবে, একজন আলাদা হলেই যেন জান যায় যায় অবস্থা। হাঁসফাঁস করতে থাকে সকলে। ফরহাদের জন্য বরাদ্দ জায়গাটাও দখল হয়ে গেল ইতিমধ্যে। সামির কপালে হাত রাখে, বলে বেশ হয়েছে, এবার গিয়ে বসুক পেছনের সিটে। ফরহাদ জানালার বাহিরে দাঁড়িয়ে দেখলো দৃশ্যটি, সাথে সাথে ক্লাসরুমে প্রবেশ করে। বন্ধুদের সামনে দাঁড়িয়ে গোমরা মুখে বলল, জায়গা রাখতে পারলি না? শাহেদ জবাব দেয়, রেগেছিল, তুই তো আসতে দেরি করলি। ফরহাদ একবার পেছনে নজর বুলিয়ে নিল। শিরিনের পাশের সিট খালি। চরম অপসন্নতার সুরে বলল, আবার ওই মেয়ের পাশে বসতে হবে, দূর। সামির টিটকারি করে বলে ওঠে, যা যা বস। ফরহাদ রাগন্ত সুরে জবাব দেয়, ইউজলেস তোরা, বলে হনহন করে পেছনের দিকে এগোলো। পেছন থেকে হাসির গুঞ্জন শোনা যাচ্ছে। তার অবস্থাতে বন্ধুমহল হাসছে। এই হাসিতে ফরহাদও হাসলো, তবে বাঁকা ঠোঁটে। এগিয়ে গেল আকাশ পানে, চেয়ে থাকা নীলার পানে। নীলাম্বরে জটলা পাকানো মেঘ মল্লারের উপস্থিতি নেই। ধূসর মেঘের রাজস্ব সেথায়। এই মেঘদলের ন্যায় ধোয়াটে ধসা শিরিনের মুখশ্রী ফুলে আছে, চোখের দোকানে লালিমা, মস্তিষ্কে রাজ্যের চিন্তা। পাশে বসা মানুষটিকে অনুভব আর করতে পারলো কোথায়? দিনের আকাশ পছন্দ নাকি রাতের? শিরিন অবচেতনে জবাব দিয়ে ফেলে, সন্ধ্যার আকাশ। ঘরে আচ্ছন্ন ছিল শিরিন, বুঝতেই পারল না এইমাত্র কি হয়েছে। এক ধ্যানে চেয়ে থাকার ফলে চোখ শুষ্ক হয়ে ওঠে, বারংবার পলক ফেলে। সাথে সাথে ঘুরে তাকায় পাশে। হুট করে মনে পড়ল তার মুখের অবস্থা যাতা, চোখের কার্নিশে পানি জমে আছে। মুখ ফিরিয়ে নিল শিরিন। স্বল্পক্ষণে চোখে পানি ফরহাদের কাছে একেবারে পরিষ্কার। শিরিন কেঁদেছে, মুখ ফোলা কেন তার? গাঢ় ভাঁজ পরনে লাগলো কপালে। ব্যঙ্গস্বরে বলে, দেখি আমার দিকে তাকান তো। সে মুখ ফুরিয়ে উত্তর দিল, কেন? ফরহাদের নরম সুরে কঠোর হলো। জোরালো হবে নির্দেশের সুরে বলে ওঠে, তাকাতে বলছি তাকান। মগের মুলুক নাকি? তার আদেশ কেন মানতে হবে তার? কথার ধরন একেবারেই পছন্দ হলো না তার। কান্নার ফলে মাথা ধরেছে। শিরিন নিরন্তর বাইরে চেয়ে রইল। ফরহাদ ফোঁস করে নিঃশ্বাস ফেলে শুধায়, কেঁদেছেন? যা বুঝতে দিতে চাইছিল না সেটা বুঝেই গেল। লজ্জা লাগছে শিরিনের। মুখ ভার করে মুখ ফিরিয়েই তার এপাশে তাকানোর কোনো নামগন্ধ নেই। আদেশ ছেড়ে অনুরোধের সুর ধরল ফরহাদ, বলল, একবার তাকাতেই পারেন। শিরিন কষ্ট সুরে জবাব দেয়, কেন, কি দরকার? কেন কেঁদেছেন জানার চেষ্টা করতাম। কিভাবে? চোখ মনের কথা বলে শুনেছি। শিরিন নত মস্তকে সামান্য মুখ ফেরায়। আজও তার কেশমালা ভীষণ জ্বালাতন করছে। ঢেকে রেখেছে তার স্নিগ্ধ মুখমণ্ডলকে। চুলগুলোর কি কোনো শত্রুতা আছে ফরহাদের নজরের সাথে? কেন মুগ্ধ হতে বাধা প্রদান করে? সে তো প্রথম দিন থেকেই মোহগ্রস্ত। শিরিন একটু থেমে ঠিকই প্রশ্ন করেছে, আপনি আমার চোখ পড়তে চাইবেন কেন? চাইছি, আমি অবুঝ নই। শিরিনের কণ্ঠে সন্দিহান। ফরহাদ গম্ভীর সুরে জবাব দেয়, বুঝতারও নন। শিরিনকে দীর্ঘশ্বাস ফেলতে দেখা গেল। ফরহাদ সামান্য হেসে দেয় সেই সুযোগে। ফের জানতে চায়, কেন কেঁদেছেন বলুন। কেউ কিছু বলেছে? না। তাহলে ব্যক্তিগত ব্যাপার? ফরহাদ ভাবুক ভঙ্গিতে মাথা দোলায়, বলে, ব্যক্তিগত ব্যাপার আসন্ন সময়ের জন্য তোলা থাকুক, তখন জেনে নিব। শিরিন আর চোখে তাকায়। ফোলা মুখখানা কিছুটা স্পষ্ট। এক বিচিত্র বিচলন ঘিরে ফেলল চিত্রকে। দৃষ্টি একেবারে স্থির হয়ে রইল ফরহাদের। নিষ্পলক চোখ আটকে আছে ভেজা মুখের রেখাগুলোতে। আংশিক অস্থিরতা বাড়ায় এই দৃশ্য। ফরহাদ বুক ফুলিয়ে নিঃশ্বাস ফেলে সামনের দিকে তাকায়, কিন্তু নিয়ন্ত্রণহীন ঘাড় ফের ঘুরে তাকায় শিরিনের দিকে। কি অদ্ভুত! মনতৃষ্ণা উপচে পড়ে বলল, তার মন ভালো করার সামান্য প্রয়াস করা উচিত। ফরহাদ শিরিনের দিকে এক দৃষ্টিতে চেয়ে ভারী স্বরে বলে, জানেন, আজ টিএসসিতে শহরতলি আর বাংলা 5 ব্র্যান্ড আসছে। শিরিন মলিন মুখে সামান্য মুখ ফেরায় আর বলে,
ও, আপনি কনসার্ট অ্যাটেন্ড করবেন? হুম, ওসব আমি চাই না, আগে কখনো যাইনি। হুম। ফরহাদ বড়ই আগ্রহ বোধ নিয়ে বলে, একবার চলুন, ভালো লাগবে, মন ভালো হয়ে যাবে। না। সরাসরি জবাব পেয়ে চুপসে গেল ফরহাদ। কি করা যায় এখন? যাবে না বোধ হয়। শিরিনের নিষ্প্রভ আনন্দ হৃদয়ে শব্দহীন বিদ্রোহ করছে, তবে মস্তিষ্ক অচল, শব্দ যোগ করতে অক্ষম। ফোঁস করে নিঃশ্বাস ফেলে ফরহাদ বলে, আপনাকে বোচা মুখে মানাচ্ছে না, মুখ ঠিক করুন। টিস্যু দিয়ে মুখ মুছে নিন, কাজলটাও লেপটে গেছে। কাঁদবেন যেহেতু, কাজল লাগিয়েছিলেন কেন? বাড়তি কথাও ভালো লাগছে না শিরিনের, এমনিতেই মন উদাস। তার মধ্যে ফরহাদের কথা মাথা ব্যথা বৃদ্ধি করল। শিরিন বলল, আমার প্রচন্ড মাথা ধরেছে, আপনি কিছুক্ষণ চুপ থাকুন। ফট করে কথাটি শুনে বিব্রত বোধ করলো ফরহাদ। মুখে কৌলো পেটে সামনের দিকে এবার শক্ত দৃষ্টি রাখল। লেকচারার এসে ততক্ষণে লেকচার দিচ্ছেন। শিরিনকে দেখা গেল বেঞ্চিতে মাথা নুইয়ে দিতে, মসৃণ চুলগুলো তার সাথেই ঝুঁকেছে। অবাধ্য ইচ্ছেরা চড়াও হতে চাইছে, চুলগুলো একেবারে ছুঁয়ে দিতে চাইছে, কিন্তু ফরহাদ নিজেকে দমায়, নিজেকে নিজে শাসিয়ে বলে, বাড়াবাড়ি করা উচিত নয়, একদম নয়। লেকচারারের সময়কাল দীর্ঘ লাগলো। ৪৫ মিনিট যেন ৪৫ ঘন্টার মতো করে অতিবাহিত হয়েছে। উৎকণ্ঠিত ফরহাদ ব্যস্ত মন। শিরিনকে ঘুমিয়ে গেল, সে কখন থেকে মাথা নামিয়ে রেখেছে বেঞ্চিতে। অশান্ত পা নড়ছে অনবরত, শেষমেশ নিজেকে আটকাতে পারল না। ঘাড় উঠিয়ে দেখল একেবারে ঘুমন্ত মুখশ্রী। মুখে লেপ্টে থাকা চুলগুলো সরিয়ে দেওয়ার অবাধ ইচ্ছা আরেক দফা মাথা চারা দিতে শুরু করে। নিজেকে টেনে হিস্ট্রে বের করে ফরহাদ, এই কাজ করলে মাঠে মারা পড়বে, তাকে চরিত্রহীন বলা হবে। ব্যস্ত ফরহাদ বের করল, আগে এসেছি ময়লা পুকুরের জলে, আর এখন অতল নীলাভ সমুদ্রে ডুবে মরতে চলেছি। স্বেচ্ছায় হাসি মুখে অস্থিরতা কমানোর কোনো ওষুধ কি আবিষ্কার হয়নি? শিরিন ঘুমিয়ে পড়েছিল, চোখ লেগে এসেছিল কিছুটা। ঘাড় তুলতেই ঝিমঝিম করে উঠল সমস্ত মাথা। চোখের সামনে সবটা অস্পষ্ট লাগলো কিছু সময়ের জন্য। মুখ ফেরাতেই দেখল ফরহাদ আকুল চোখে চেয়ে। তার তাকাবা মাত্রই বলে উঠল, খারাপ লাগছে। শিরিন নাবোধক মাথা নাড়ায় দিকে। লেকচারার ক্লাসরুম থেকে বেরিয়ে যেতেই নিশি পেছনের দিকে এগিয়ে আসে। ফরহাদ নড়ে চড়ে সোজা হয়ে বসে তৎক্ষণাৎ। নিশির পিছন পিছন সামির ও শাহেদও এসেছে। নিশি এক হাত বেঞ্চিতে, অন্য হাত কোমরে রেখে ফরহাদের উদ্দেশ্যে কিছু বলতে যাবে, তার পূর্বেই শিরিনের দিকে চোখ গেল। ফ্যাকাশে মুখ থেকে প্রশ্ন করল, তুমি কি অসুস্থ? শিরিন ইতস্ততা বোধ নিয়ে জবাব দেয়, না। ক্লাসে দেখা যায় না কেন তোমাকে? মনে হচ্ছে নতুন স্টুডেন্ট। শিরিন সেদিনের মতো করেই বলে, আমি ক্লাস করি না তেমন একটা। সামির পেছন থেকে শাহেদের কাঁধে হাত রেখে ঝুলতে ঝুলতে বলল, ক্লাস করতে হয় বুঝলে, ক্যাম্পাস লাইফ এনজয় করতে হয়, না হয় বুড়ো বয়সে স্মৃতিচারণ করবে কি করে? নাতি নাতনিদের ক্যাম্পাস স্টোরি কি বলবে? ফরহাদের চোয়ালখান শক্ত হলো। এই বাচালের মুখ সেলাই করে দেওয়া উত্তম। বাড়াবাড়ি কথা বলতে কে বলেছে তোকে? অতিরিক্ত জ্ঞান বিতরণের কোনো প্রয়োজনীয়তা নেই এখানে। নিশি ধমকে বলে, চুপ থাক। পরপর শিরিনের দিকে চেয়ে বলল, চলো আমাদের সাথে ক্যান্টিনে। থাক। আরে কিসের থাক, চলো তো, আমাদের সাথে থাকলে মন চাঙ্গা হয়ে যাবে, চলো চলো। মুখে আসন্ন মুচকে হাসিটা পুরোদমে এড়ানোর চেষ্টায় ফরহাদ। কিছু জিনিস চাইবার আগে হাজির হলে যে আনন্দ পাওয়া যায়, সে আনন্দের কোনো তুলনাই হয় না। সে তো মুখ ফুটে বলেনি, নিশিতার লোকয়িত মনোবাসনা পূরণ করছে। শিরিন না করতে পারেনি, তাদের সঙ্গে যাওয়ার উদ্দেশ্যে উঠে দাঁড়ালো। সে একটু এগিয়ে যেতেই ফরহাদ নিশির সামনে দাঁড়িয়ে ফিসফিস করে বলে, এই মেয়ে 2 দিন যাবৎ শুধু ঝিমোচ্ছে,
ওর একটা বুস্ট দরকার, তোর উপর ছেড়ে দিলাম। আমাদের দলে ঢুকাতে চাইলে আমাদের মতো প্রাণবন্ত বানিয়ে তারপর দম ফেলবি, চ্যালেঞ্জ করলাম তোকে। নিশি তীক্ষ্ণ দৃষ্টি ফরহাদের দিকে ছুড়ে বলল, তুই প্রাণবন্ত, হাসাবি না ফরহাদ, তোকে হাসিতে মানায়ও না। প্লিজ গো টু হেল। বলে চলে গেল ফরহাদ। শিরিন পিছু ফিরে তাকালো একবার। নিশি, সামির, শাহেদ সবাই আছে, কিন্তু ফরহাদ কোথায়? একবার খুঁজে তাকে তখন নিশি বলল, চলো। বিশাল ক্যাফেটেরিয়াতে লম্বা টেবিলে বসেছে তারা সকলেই। একে একে সবাই নিজের পরিচয় নিল শিরিনের কাছে। তাদের বন্ধুত্বের শুরু থেকে এই অবধি ঘটনা বলতে শুরু করেছে। শিরিন এসবে অভ্যস্ত নয়। বিশাল বন্ধুর দল তার কখনোই ছিল না। সে শুনছে বিনয়ী, হাসছে তাদের সমস্ত কৌতুকে, তবে নীরবে চোখ বুলিয়েছে ফরহাদের খোঁজে। চুপ থাকতে বলেছে বলে মাইন্ড করে বসলো নাকি? বলা কি উচিত হয়নি? কি করে জানবে এখন? ভাবনার ব্যাঘাত ঘটিয়ে ফরহাদ এসে হাজির হয় সেখানে। শিরিনের পাশে থাকা খালি চেয়ারে ভাবলেশীন ভঙ্গিতে বসলো, হাত পকেটে গুজে প্রশ্ন ছুড়ল, তোরা কনসার্টে যাবি? রেশমা বলে ওঠে, অনেক ভিড় হবে কিন্তু। ফরহাদ ভাবক দৃষ্টিতে মাথা দোলায়, বলে আরেকটা উপায় আছে, গেলে বল। সবাই হাত তুলল, অর্থাৎ সবাই রাজি। ফরহাদ নিশির দিকে চেয়ে শিরিনের দিকে ইশারা করে। নিশি বন্ধুর ইশারা বুঝে শিরিনের উদ্দেশ্যে বলল, এই তুমি যাবে? না, দেরি হয়ে যাবে বাড়ি ফিরতে। সে জবাব দেয়, আরে ছিল, আমরা তোমাকে এগিয়ে দিয়ে আসবো। বড় জোর 8টা বাজতে পারে, তুমি বাড়িতে কল করে অনুমতি নিয়ে নাও, কেমন? সেদিন কি বলবে বুঝে উঠতে পারলো না। বারবার না সেদিন কি বলবে বুঝে উঠতে পারলো না। বারবার না বলাটা ভালো দেখায় না, যদি তারা অহংকারী আর ঘর কোনো মেয়ে ভেবে বসে। মানুষের ভাবনাগুলো নিয়ে ভাবতে ভাবতে হুট করে হাতের কাছে কিছু একটা অনুভব করলো শিরিন। টেবিলের আড়ালে থাকা হাতের দিকে তাকাতেই চোখ বড় বড় হয়ে গেল। ফরহাদ হাত এগিয়ে রেখেছে, তার হাতে পেইন কিলার। সে পেইন কিলার শিরিনের হাতের দিকে এগিয়ে দিয়ে ফোন হাতে নেয়। দ্রুত গতিতে মেসেজ লিখলো, খেয়ে নিন, মাথা ব্যথা কমে যাবে। শিরিনের ফোনে মেসেজ আসতেই সে চমকে ওঠে, দ্রুত মেসেজটা পড়ল। অবাক চোখে একবার ফরহাদের দিকে তাকাতে চেয়েও চোখ সিরিয়ে নেয়। ফরহাদ একটিবারের জন্য তার দিকে তাকায়নি, ভাবভঙ্গি এমন যে তাকে চেনেই না। সে মত্ত তার বন্ধুদের সাথে আলাপচারিতায়। শহরতলি ও বাংলা পাঁচ দুটো খ্যাতিমান ব্র্যান্ড এসেছে টিএসসি চত্বরে। মানুষের ঢল নেমেছে সেখানে। বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থীর পাশাপাশি পথ চলতি মানুষেরও ভীষণ আগ্রহ নিয়ে দাঁড়িয়ে। যারা আগে যেতে পেরেছে তারাই যেন সৌভাগ্যবান ও সৌভাগ্যবতী, কিন্তু ফরহাদ ও তার বন্ধুমহল সেই সৌভাগ্যবান ও সৌভাগ্যবতীর তালিকাভুক্ত নয়। তারা হতেও চায় না। সূর্যের দেখা চারদিকে মেলেনি। 6টার সাথে সাথে এই শহর জুড়ে নামছে শীতল স্বাদ। বটতলা রাস্তা ধরে হাঁটছে 7 জনের একটি দল। কখনো আধারে আড়ালে তাদের অবয়ব, কখনো ল্যাম্পপোস্টের হালুদাভ আলোয় উজ্জ্বল মুখমণ্ডল। শুকনো পাতাগুলো সমতল সরণিতে ছড়িয়ে ছিটিয়ে আছে। কদম পড়তেই খচখচ শব্দ হচ্ছে। দল পেটে হেঁটে গেল ফরহাদরা। কতই না কথা তাদের। সেখানে নীরব একজন শিরিন। একজোড়া চোখ তার নীরবতাকে আগ্রহের সাথে চিত্তে ধারণ করছে। সে কি জানে? হয়তো না। জানলেও তার কি বা আসে যায়। কনসার্ট শুরু হয়েছে শোনা গেল। বটতলা থেকে একটু এগিয়ে রোকেয়া হল থেকে স্বল্প দূরত্বে রাস্তার পাশে ফুটপাতে আসন পেতে বসলো তারা সকলে। এখান থেকে গানের আওয়াজ স্পষ্ট। ফরহাদ বলল, ভালো প্ল্যান না? গান শোনা আমাদের জন্য মুখ্য। অযথা ভিড় ঠেলে টিএসসি যাব কেন? সবাই করতালি দিয়ে উঠল। সাধুবাদ জানালো ফরহাদের চিন্তাকে। হাতে চিপস, কোল্ড ড্রিঙ্কস, আরো কিছু স্ন্যাক্স আইটেম। রাস্তার ধুলোবালি উপেক্ষা করে বসে আছে একদল। গান শুরু হলেই মনোযোগী হয় তারা। প্রথমে শহরতলি পারফর্ম করছে, একটু পরে বইবে নদীর কাপল বেয়ে। জমাট শোকের একলা পাহাড়, বুক ছেড়ে উঠবে নে
টিএসসির গেটের ছোট্ট বটতলার নিচে তুমি, আশেপাশে অনেক বন্ধু, হাসি তামাশা। আমি রাজু ভাস্কর্যের সামনে দূর থেকে তোমার উচ্ছলতা উপভোগ করছি। রাস্তা কি পার হব? না থাক, কলাভবন থেকে তোমার পিছু পিছু আসলাম, হাতে একটা কলা, ইতস্তত পদচারণের মতোই। দূরে দূরে বুকটা বিব্রত। একবার আমার দিকে তাকালেও না, ফুলটাও হাতে বদল হলো না। এত কাছে থেকেও পরিষ্কার আকাশের রংধনুর মতো আমার ভালোবাসা তুমি দেখলে না। এই অংশে এসে গান না থামালেও ফরহাদ থামলো। নিজেকে গড়িয়ে মনোযোগী ভঙ্গিতে চেয়ে গান শোনা শিরিনের দিকে চেয়ে দেখলো একবার। শুভ্র মুখখানার দিকে নিঃশব্দে প্রশ্ন ছুড়ে, সে কি বুঝলো আমায়? আমি কত দূর বুঝলাম? তেজশ্রীর ড্রাম কেট, স্ট্রিং গিটার ও জোরালো কণ্ঠস্বরে শিরিনের দিকে তার একাগ্রতা ফসকে গেল। চেতনা ফিরে গেল গানের লাইনে, নীলিকার নয়নে কত কথার আয়োজনে। ঝাপসা একটানা চাপটে গেল। কোথাকার কোন মেকি হাসি তোমার হৃদয় কেড়ে নিল। শিরিনের ঠোঁট কোণে এক মৃদু হাসির ঝলক ফোটে। অজান্তেই ভালো লাগছে এই সময়, এই মুহূর্তকে। কখনো এসব উপভোগ করেনি সে। তার চারিপাশে নতুনত্ব এতটা সুন্দরও বুঝি হয় কোনো সন্ধ্যা। ঠোঁট টিপে হাসি গভীর চোখে লক্ষ্য করে ফরহাদ। এক অদ্ভুত শান্তি ছেয়ে গেল হৃদয় জোরে। সারাদিন পর তাকে হাসতে দেখে পিড় করে বলল, এর চেয়ে সুন্দর কিছু হয় না, এর চেয়ে মূল্যবান এই মুহূর্তের কিছুই মনে হচ্ছে না। এই সন্ধ্যাকেও না। সামির ধাক্কা দিল আচমকা ফরহাদকে। প্রশ্ন করলো, কি বিড়বিড় করিস শালা? ডিস্ট্রেক্ট করছিস কেন? বুকে জ্বলন্ত আগুনের শিখায় সামিরের কণ্ঠে পানি ঢেলে দিল যেন। এই দহন উপভোগ করছিল ফরহাদ। সামিরের দিকে রাগের দৃষ্টি ছুড়ে বলল, এত সমস্যা হলে সামনে থেকে সরে যাও, আমাকে ডিস্টার্ব করবি না, আমি জরুরি কাজ করছি। আহ, বিকৃত ভঙ্গিতে উচ্চারণ করে সামির, কিছু না, চুপ থাক। শহরতলির পারফরমেন্সের শেষে মঞ্চে ওঠে। নতুন গানে বন্ধুরাও নড়ে চড়ে। নিশ্চয়ই তাদের প্রিয় কোনো গান গাইবে। হলো তাই। ভোকালিস্ট দূর সুর ধরে। গানের নাম কনফিউশন। রাজু ভাস্কর্যের সামনে থেকে হেসে আসছে উৎসাহী চিৎকারের ধ্বনি। এই যে না শহর, চেনা সময়, সময় গড়ালে আছে না হয়। এই তোমায় নিয়ে আমি ভাবি, তোমায় অনেক চিনে ফেলেছি, আসলে কি করেছি আমি। তোমায় আমি চিনি না, আবার বোধহয় চিনি। তোমায় আমি চিনি না, আবার বোধহয় চিনি। গানগুলো শুনে মনে হলো পরিস্থিতির সাথে মিলিয়ে শিরিন ফরহাদের জন্যই গাওয়া। লাইনগুলো যেন তাদের দুজনকে ইঙ্গিত দিচ্ছে। গানের মতোই ফরহাদ কনফিউজড, মারাত্মক রকমের কনফিউজড। ফরহাদ এবার বিড়বিড় করল না, মনে মনে নিজেকে প্রশ্ন করল, আসলে কি বেসেছি নাকি বাসিনি? না বেসে থাকলে তার মন খারাপে অস্থিরতা কিসের? তার হাসি দেখে প্রশান্তি কিসের? মাথায় তালকুল পাকানো শুরু হয়েছে। ফরহাদ মাথার চুল হালকা খামচে ধরল। ঠিক তখনই শীতল কণ্ঠে কেউ বলল, আমি একটু এগিয়ে যাই। সেদিনের এমন কথায় রাত্রি প্রশ্ন করে, কেন? সেখানে তো অনেক ভিড়। দূর থেকে ভিডিও করব, মাকে দেখাবো। ফরহাদ প্যান্ট ঝাড়া দিয়ে উঠে দাঁড়ায়। সরাসরি সেদিনের সামনে দাঁড়িয়ে বলে, মেয়ে মানুষেরও হিরে যাওয়ার দরকার নেই, আমাকে দিন, আমি করে আনি ভিডিও। ও রেশমা বলল, হ্যাঁ এটাই ঠিক হবে, ফরহাদ যাক। সেদিন ফরহাদের হাতে নিজের ফোনটা দিয়ে ফরহাদ দৌড়ায় সেদিকে। অনেকটা মোটামুটি কাছে পৌঁছে ভিডিও ধারণ করে কয়েক মিনিট পুনরায় দৌড়ে ফিরে এসে হাঁপিয়ে বলে, নিন। ধন্যবাদ। সরাসরি কোনো জবাব দেয়নি ফরহাদ, মনে মনে আওড়ায়,
আপনার ইচ্ছে শিরোধার্য।